গুড মর্নিং এভরিওয়ান। কাঠমান্ডু ব্লগের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। কালকে হচ্ছে আমরা কাঠমান্ডুর দুর্বার স্কোয়ার আর থামেল পার্ক ঘুরে দেখেছি। আজকে হচ্ছে আমরা এখন শম্ভুনাথ টেম্পল যাব এবং তারপর সেখান থেকে নাগারকোট অথবা পোখারা যে কোনো এক জায়গায় যাওয়া হবে। এখনো ডিসিশন নিতে পারিনি। এখন আমাদের প্ল্যান মোতাবেক যেখানে গেলে সুবিধা হয় সেখানেই যাব, সেটা কিছুক্ষণ পরেই দেখা যাবে। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। কালকে অনেক গরম লাগতেছিল, বাট আজকে প্রচুর লেভেলে ঠান্ডা পড়ছে কাঠমান্ডুতে। মানে কি বলবো, পুরো হাত জমাট বেঁধে যাচ্ছে, এমন ঠান্ডা। সবে হাত মোজা অবশ্যই পরে আসবে। আর হচ্ছে কাঠমান্ডুতে স্পেশালি ওদের ট্রেডিশনাল ফুডগুলো খাওয়ার জন্য আমরা একটা জায়গায় আজকে যেতে পারি, যেটার নাম হচ্ছে রেস্টুরেন্ট থালি। সেটা হচ্ছে বোধা পার্কের পাশে অবস্থিত। আমি আমার হোটেলে কথা বলে যেটা জানতে পারলাম। এখন হচ্ছে আমি আমার হোটেলের বাফেট এরিয়াতে বসে আছি, সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। সো কাঠমান্ডু সফরের দ্বিতীয় দিনের ব্লগে আরো কি কি হতে যাচ্ছে সামনে দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান। এখন আছি আমি কাঠমান্ডু রিভাইন হোটেলের নিচে। এখন বাজে সকাল 7:30 এবং আমরা আসছি ব্রেকফাস্ট করতে। তো দেখা যাক ব্রেকফাস্টে কি। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ক্যাফেটেরিয়া। এখানে প্রথমে দেখা যাচ্ছে গ্রিলড বেকন, যেটা হালাল না, আমি জিজ্ঞাসা করেছিলাম। সো আমি এটা খেতে পারবো না অ্যাকচুয়ালি। এরপর আছে সট পটেটো, মানে হচ্ছে এক কথায় আলু সিদ্ধ কিছু মশলা দিয়ে। দেন উই গট সট মিক্স ভেজ, এটা হচ্ছে সিদ্ধ ভেজিটেবল এক কথায়, মজাই ছিল। এরপর হচ্ছে বেকড চিজ টমেটো। দেন রয়েছে ভাজি, জাস্ট নর্মাল রেগুলার ওয়ান্স। এবং আছে লাচ্ছা পরাঠা। এই পরাঠাতে ওরা অনেক তেল কম দেয়, এই জন্য হচ্ছে এরকম দেখতে হয়। এরপর রয়েছে ব্রেডস, ডোনাটস, জ্যাম এন্ড বিভিন্ন ধরনের ফ্রুটস। এই ফ্রুটস গুলো অনেক ভালো। এখানে হচ্ছে অনেক অনেক ভালো বাংলাদেশের তুলনায়, যা বলে বোঝানো সম্ভব নয়। এছাড়া রয়েছে সিরিয়াল, দেন হচ্ছে জুস কর্নার। আর এখানে হচ্ছে শেফ রয়েছে আমাদের, যে হচ্ছে অমলেটস, পরে হচ্ছে মামলেটস, বিভিন্ন কিছু বানিয়ে দেয়। তো গাইস, ব্রেকফাস্ট করা শেষ। এখন হচ্ছে আমরা প্ল্যান করেছি আজকে শম্ভু টেম্পল দিয়ে শুরু করব এবং সেখান থেকে হচ্ছে আমরা নাগারকোট যাব। নাগারকোটে মেইনলি হচ্ছে বরফ দেখার জন্য যায় সবাই, কিন্তু যেহেতু এখন সিজন নেই, বরফ পড়ছে না। এই বছর আসলে কাঠমান্ডুতে বৃষ্টি হয়নি, যার কারণে স্নোফলটাও আসতে পারেনি। ফলে আমরা এখন ডিসিশন নিয়েছি নাগারকোটে জাস্ট এভাবে একটু ঘুরে আসার জন্য। সেখান থেকে আপনারা ছিল পার ডে সকালবেলা যেই রাত্রেবেলা ফিরে আসতে পারবেন, বাট হচ্ছে আমরা এক নাইট ওইখানে স্টে করব। দেন নাগারকোটে ওয়ান নাইট স্টে করার পর আমরা হচ্ছে আবার পোখারার উদ্দেশ্যে বের হয়ে যাব। পরে আমরা পোখারাতে 3 নাইট থাকবো। তো চলুন সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আমাদের স্বয়ম্ভূনাথ টেম্পল, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে স্বয়ম্ভূনাথ টেম্পলে। গাইস, এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি শম্ভুনাথ টেম্পলে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা একটা ট্যাক্সি নিয়ে শম্ভুনাথ টেম্পলে চলে যাব। আমরা চলে আসছি শম্ভুনাথ টেম্পল। অবশেষে আমরা চলে আসছি শম্ভুনাথ টেম্পল। এটা হচ্ছে শর্টকাট দিয়ে আসছি। আর হচ্ছে কেউ যদি শর্টকাট না চিনেন, শুরু নিচে থেকে উপরে উঠতে পারেন চাইলেই। তাহলে আপনাদের মিনিমাম 1 ঘন্টা মতো লাগবে উপরে হেঁটে উঠতে পুরো পাহাড়টা। আমরা হচ্ছে শর্টকাট দিয়ে আসায় এখন হচ্ছে আমাদের জাস্ট হয়তো 10 মিনিট লাগবে শম্ভুনাথ টেম্পল পর্যন্ত যেতে। তো চলেন যাওয়া যাক শম্ভুনাথ টেম্পল। ফোর।
এটা হচ্ছে ফাউন্টেন। যে খালি অনেক বানর এদিকে, যেদিকে তাকাবেন শুধু বানর দেখবেন। এটাকে আরেক নামে মাঙ্কি টেম্পলও বলা হয় এই সম্পূর্ণ টেম্পলকে। এই যে দেখেন কত কাছে থেকে বানর, প্রচুর বানর। পরে এদিকে হচ্ছে দেবীর পুকুর, যেখানে একটা প্রতিমা স্থাপন করা। চলেন সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি সাম্বুরাজ টেম্পলে। অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। সাম্বুরাজ টেম্পল মেনলি হচ্ছে বুদ্ধিস্টদের জন্য পূজার স্থান। এই টেম্পলটা অনেক সুন্দর। একটু আগে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে মাঞ্জুরিনী টেম্পল, যেটা বর্তমানে হচ্ছে সরস্বতী মায়ের পূজা করে এখানে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সাম্বুরাজ টেম্পলে। তো দেখি, উঠতে হবে, গিয়ে আবার দেখা হচ্ছে। অবশেষে উপরে উঠে আমরা টেম্পলের কাছে চলে এসেছি। এখানে টেম্পলে অনেকগুলো বেল দেওয়া আছে। এই বেলগুলো চাইলে আপনারা নাড়াতে পারেন, শব্দ হবে এভাবে। ভিতরে পূজা হচ্ছে। এটা হচ্ছে দ্য টেম্পল। যে টেম্পলটিতে এসেছি এটা হচ্ছে মঞ্জুশ্রী টেম্পল। এই টেম্পলটি 1000 বছর আগে এখানে একজন দেবী ছিল, গডেস, যিনি হচ্ছে তার শহরের মাধ্যমে এই পুরো কাঠমান্ডুটাকে শহরে পরিণত করছে। মানে আগে অনেক লেক ছিল পুরো কাঠমান্ডুতে, পরে তিনি এই লেক গুলোকে মেবি ভরাট করে এই কাঠমান্ডু শহরটা সৃষ্টি করেছিলেন। তো এখানে 1000 বছর ধরে মঞ্জুশ্রীর পূজা করা হতো, কিন্তু কালক্রমে এখানে এখন এটা হচ্ছে আরেকটা ভীষণ সুন্দর মন্দির একটা। অনেকটা হচ্ছে স্নোফল দিয়ে ঢাকা। এখানে পূজা হচ্ছে বর্তমানে। এখন আরেকটা মন্দির দেখতে যাওয়া যাক। এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে ভিতরে পূজা হচ্ছে। এটার ভিতরে পূজা হচ্ছে বর্তমানে। এটা অলমোস্ট একটা ছোট শহরের মতো হয়ে গেছে জায়গাটা। অনেক সুন্দর সুন্দর স্থাপনা এখানে, অনেক মূর্তি।
এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে আবার ফেরত যাচ্ছি, সেখান থেকে আমরা যাব নাগারকোট। অনেক ভয়ঙ্কর সিঁড়ি, যতটা সোজা মনে হয় ততটা সোজা না কোনোভাবেই। আপনারা হচ্ছে আমরা যেভাবে এসেছি ওইভাবেই গাড়ি দিয়ে ডাইরেক্ট এখানে এসে পড়বেন, বলবেন শর্টকাট দিয়ে নিয়ে যেতে। সেখান থেকে আপনাদের জাস্ট হচ্ছে 2 মিনিট হাঁটলেই শাম্বুনাথ টেম্পলে যেতে পারবেন। কিন্তু এই প্রথম সিঁড়ি বেয়ে কখনোই উপরে উঠবেন না, অনেক রিস্কি, অনেক ডেঞ্জারাস। আর যারা ট্রেক করেন তাদের জন্য কোনো সমস্যা না, কারণ নিচে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে মাত্র নামলাম আমরা, নামতে অনেকক্ষণ সময় লেগে গেছে। এখন হচ্ছে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ব্যাক যাবো, একটা ট্যাক্সি ঠিক করবো। এখান থেকে ট্যাক্সি ভাড়া থামেল পর্যন্ত অলমোস্ট 500 রুপিসের মতো নেয়। তো একটা ট্যাক্সি ঠিক করে এখন আমাদের হোটেলে যাওয়ার কথা। একটা ফান ফ্যাক্ট কি জানেন, একটা ফান ফ্যাক্ট হচ্ছে আমরা যেখানে হোটেল নিয়েছি ডিভাইন কাঠমান্ডু, এর বাইরে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে নেপাল কটেজ রিসোর্টের মধ্যে হচ্ছে। এই যে মাত্র বরযাত্রীরা যাচ্ছে। $40 মতো আমাদের থেকে চেয়েছে, যেটা অনেক বেশি। পরে আমরা ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে এখন ক্যাব বুক করবো, যেখানে দেখলাম প্রায় জাস্ট অনলি $20 বা হচ্ছে 2000 রুপিস করে নাগারকোটে নিয়ে যাবে, এবং গাড়িটাও ভালো। সো একটা পরামর্শ রইলো, আপনারা যদি নেপালে আসেন অবশ্যই ইনড্রাইভ অ্যাপটি ইনস্টল করবেন অথবা এসে ইনস্টল করবেন, আর ওটার মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তাহলে আপনার খরচও অনেক সাশ্রয় হবে। তো চলুন যাওয়া যাক মেঘের রাজ্য, পাহাড়ের রাজ্য, নাগারকোটে। টাটা। তো গাইস মাত্র হচ্ছে আমি ইন ড্রাইভ অ্যাপের মাধ্যমে একটা ক্যাব বুক করলাম নাগারকোট যাওয়ার জন্য, এই আমাদের হোটেল থেকে। তো অ্যাপের মধ্যে 1600 টাকা দেখেছে, এরপর সে হচ্ছে 1600 রুপিস, আর সে হচ্ছে তখন ফোন দিয়ে বললো যে হচ্ছে 2000 রুপিস দিতে হবে, তা না হলে নাকি তাদের ফেরত আসতে হয়, যার কারণে হচ্ছে তাদের অনেক লস হয়। পরে সে বলে দেখলাম অনেক, বাট হচ্ছে কমালো না। পরে বললাম আচ্ছা ঠিক আছে আসেন। পরে আমাদের হোটেলে এরকম বলছিল রেট $40 মতো, এরপর আমার ভালোই মোটামুটি 2000 রুপিস কম পড়তেছে। সো চলুন যাওয়া যাক নাগারকোট। গাইস সবার কি অবস্থা? আমি এখন কই আছি বলেন তো? ওই যে পিছে কিছু দেখা যায়, সেটা হচ্ছে হিমালয়। আমি আছি বর্তমানে নাগারকোটে, পিসফুল কটেজ এর মধ্যে। এটা অনেক সুন্দর, সেই লেভেলের জুস একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট। আমি বর্তমানে এই রিসোর্টের রুফটপ রেস্টুরেন্টের মধ্যে বসে আছি। তো আজকে নাগারকোট আসার জার্নিটা অনেক হ্যাসেল ভরা ছিল। মেলা ছিল রাস্তায়, আমাদের অনেক বাইপাস রাস্তা দিয়ে আসতে হয়েছে, ভাঙাচোরা গ্রামের ভিতর দিয়ে আসতে হয়েছে। বাট যে ভিউটা পাচ্ছি বর্তমানে ওয়ার্থ ইট, এমন জায়গায় বসে কিছু একটা খাওয়া আসলে ওয়ার্থ করে। সো চলেন দেখা যাক কি কি করা যায় নাগারকোটে। গাইস এখানে প্রচুর লেভেলে ঠান্ডা, প্রচুর, পুরো হাত পা জমে যাচ্ছে। চলুন এখন আমরা যাচ্ছি হচ্ছে নাগারকোট ভিউ টাওয়ার বা ভিউ পয়েন্ট যেটা বলে, সেখানে গিয়ে আমরা এখন সানসেট দেখবো। তো নাগারকোটের ভিউ পয়েন্টের দিকে এখন যাওয়া যাক। এখানে হচ্ছে ট্যাক্সি অথবা ক্যাব পাওয়া অনেক কঠিন, যেহেতু পাহাড়ের উপরে। তাই আমরা আমাদের রিসোর্ট থেকেই একটা ট্যাক্সি বুক করেছি, আমাদের 1500 রুপিস পড়েছে। যাবে আর আমাদেরকে রেখে নিয়ে আসবে আবার, মানে আমাদেরকে টাইম দিবে ওখানে। তো এখানে আসলেই কোনো আপনার বাইরের কোনো কিছু পাবেন না, আপনাদেরকে ট্যাক্সি নিতে হবে হোটেল থেকে। তো চলেন যাওয়া যাক আমাদের নাগারকোটে ভিউ পয়েন্টে, দেখা হচ্ছে সানসেট।
তো মাত্রই আমরা রিসোর্টে এসে পড়লাম আবার। একটু আগে আমরা ছিলাম হচ্ছে নাগারকোট হিল পয়েন্টে, যেখান থেকে হচ্ছে সানসেট এবং হচ্ছে সানরাইজ দেখা যায়। সেই জায়গাটা মোটামুটি অনেক সুন্দরই, বাইরে অনেক সুন্দর স্ট্রিট ফুড ছিল, যেগুলো খাবার অনেক ভালোই ছিল। তো এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো আমাদের রেস্টুরেন্টের মধ্যেই, রিসোর্টের রেস্টুরেন্টের মধ্যে, কারণ আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই তেমন ভালো। সো আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, এখন হচ্ছে ওয়েট করছি বাইরে। আর হচ্ছে কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নাগারকোট থেকে ডিরেক্ট যাব পোখারা। সো পোখারাতে যাওয়ার জন্য কিভাবে আমরা বাস ভাড়া করি, এবং হচ্ছে বাস না, কিভাবে আমরা জিপ অথবা এসইউভি ভাড়া করি, এবং আমাদের জার্নি কস্ট, পরে হচ্ছে কোথায় কোথায় যাই, সেটা কালকে আপনারা সবাই দেখতে পারবেন। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আমাকে, এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এফটি ব্লগস এর পক্ষ থেকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।